7 জানুয়ারি লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া। স্থায়ী কমিটির সঙ্গে সাক্ষাৎ, গণতন্ত্রের পক্ষে কাজের নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো। আমদানিতে শুল্ক প্রত্যাহারের পরও বাড়ছে চালের দাম, কর্পোরেট কোম্পানিকে দুষছেন ব্যবসায়ীরা। কম্পিটিশন করে যখন ধান কিনতে যায়, অটোমেটিক ধানের বাজারটা বাড়ে। তো ধানের বাজার যখন বাড়ে, চালের বাজারটা বাড়ে। বিয়ের আয়োজনে বৈশ্বিক খাওয়া, ব্যাপ্তি বেড়েছে আনুষ্ঠানিকতায়, উৎসব ঘিরে চাঙা বাণিজ্য। চলে গেলেন শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র। দুপুরে বিএফডিসিতে জানাজা শেষে আজিমপুরে দাফন। নিজের কাজকে অনেক ভালোবাসতেন এবং উনি চলচ্চিত্র ছাড়া, অভিনয় ছাড়া আর জীবনে কোনো কিছু চিন্তা করেন নাই। বাবার পরও যদি তার ভালোবাসা পেয়ে থাকি, স্নেহ পেয়ে থাকি, সেটা আনোয়ার হোসেন, তারপরে প্রবীর মিত্র। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাসওয়ান নাফি। 7 জানুয়ারি লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিদেশ যাত্রার আগে রোববার রাতে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। সাক্ষাৎ শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সবাইকে একসাথে গণতন্ত্রের পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন বেগম খালেদা জিয়া। বিস্তারিত সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। উন্নত চিকিৎসা নেয়ার উদ্দেশ্যে 7 জানুয়ারি লন্ডন যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার বিদেশ যাত্রার আগে স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাৎ করবেন এমন খবরে গুলশানে তার বাসভবন ফিরোজার সামনে নেতাকর্মীদের ভিড়। রোববার রাত 7:30 থেকে এক এক করে আসতে থাকেন স্থায়ী কমিটির সদস্যরা। 9:15টার মধ্যে চেয়ারপারসনের বাসভবনে প্রবেশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 10 জন স্থায়ী কমিটির সদস্য। পরে বেগম জিয়ার সাথে নেতৃবৃন্দের সাক্ষাৎ হয়। সাক্ষাৎ শেষে দলের মহাসচিব নিশ্চিত করেন 7 জানুয়ারি রাতেই চিকিৎসার জন্য লন্ডন যাবেন বেগম খালেদা জিয়া। আগামী 7 তারিখে তিনি সম্ভবত রাতে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তার চিকিৎসার জন্যে। সেই কারণেই আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য আমরা আজকে এসেছিলাম তাকে বিদায় শুভেচ্ছা জানাতে, এবং সেই সঙ্গে আমরা তার সঙ্গে আলাপ করেছি এবং কথা বলেছি, এবং পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চেয়েছি আমরা যে আল্লাহ তাআলা তাকে যেন সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে, দেশের মানুষের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, একসাথে গণতন্ত্রের পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন বেগম জিয়া। কোনো ধরনের রাজনৈতিক আলোচনা হয়নি। নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো। সবশেষ 2017 সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ 7 বছর পর ছেলে তারেক রহমানের সাথে দেখা হবে তার। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। দেশে চাহিদার তুলনায় চাল উৎপাদন বেশি হচ্ছে। এরপরও ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে 2 দফায় চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করেছে এনবিআর। তবু ডিসেম্বরে সরু চাল কেজিতে 8 থেকে 10 টাকা বেড়ে 80 টাকা ছাড়িয়েছে। বেড়েছে মোটা চালের দামও। এজন্য কর্পোরেট কোম্পানিকে দুষছেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা। বিস্তারিত মাঝার মাহবুবের প্রতিবেদনে। ক্ষমতা গ্রহণের পর বাজার নিয়ন্ত্রণে চাল আমদানিতে 2 দফা পুরোপুরি রাজস্ব ছাড় দিয়েছে অন্তর্বর্তী সরকার। এনবিআর বলছে এতে প্রতি কেজি আমদানিকৃত চাল থেকে 25 টাকা রাজস্ব হারাবে সরকার, যদিও এ ছাড়ে কোনো পরিবর্তন নেই বাজারে। গত 25 অক্টোবর 20% শুল্ক কমিয়ে প্রতি কেজি চালে 14.5 টাকা রাজস্ব ছাড় দেয় এনবিআর। এরপর 1 নভেম্বর সব ধরনের শুল্ক প্রত্যাহার করে দাম কমানো হয় আরও 9.5 টাকা। পরবর্তীতে 4 নভেম্বর সরকারিভাবে 5,87,000 টন চাল আমদানির অনুমতি দেয় খাদ্য মন্ত্রণালয়।
এ পরিমাণ চাল আমদানি হলে সরকারকে রাজস্ব হারাতে হবে ১,০০০ কোটি টাকার বেশি। তবে এর পরেও প্রতি কেজি চালের দাম বেড়েছে ৮ থেকে ১০ টাকা পর্যন্ত। রাজধানীর কাউরান বাজার ও মোহাম্মদপুর সহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে ডিসেম্বরের কয়েক সপ্তাহে প্রতি বস্তা সরু চালে দাম বেড়েছে ২০০ থেকে ২৫০ টাকা, যাতে খুচরা পর্যায়ে কেজিতে ৮ থেকে ১০ টাকা বেড়ে দাম ছাড়িয়েছে ৮০ টাকা। মোটা চালের দামও সর্বনিম্ন ৬০ টাকা। আমদানি না করলেও দাম নিয়ন্ত্রণ সম্ভব জানিয়ে খুচরা ব্যবসায়ীরা দায় দিচ্ছেন কর্পোরেট কোম্পানির ঘাড়ে। একজোট হয়ে ওরা সবাই এখন বৈশা দাম নির্ধারণ করে যে আমরা এই রেটে মাল ছাড়বো। ১,০০০ টাকা মন কিনলো, আর হচ্ছে গ্রুপ অফ কোম্পানিজগুলো করে কি ১২০০ টাকা মন কিনে। কেন কিনে তারা? তাদের হচ্ছে লিকুইডিটির অভাব নাই। বড় বড় কোম্পানির চাপ দিলে আর সরকার যদি চাল কিছু আমদানি করে অবশ্যই চালের দাম কমে যাবে। বিবিএস বলছে দেশে ৩.৫ কোটি টনের কিছু বেশি চাহিদার বিপরীতে চলতি বছর চালের উৎপাদন ৪ কোটি টন ছাড়িয়েছে। এর মধ্যে খাদ্য মন্ত্রণালয়ের তথ্যমতে বন্যায় ১১,০০০ টন নষ্ট হলেও উৎপাদন চাহিদার তুলনায় বেশি। এরপরেও বাজার নিয়ন্ত্রণে আমদানির অনুমোদন দিয়েছে সরকার। রাজধানীর গুদাম মালিকরা বলছেন, ধানের দাম বৃদ্ধি আর কর্পোরেট কোম্পানিগুলোর প্রতিযোগিতায় ঊর্ধ্বমুখী চালের বাজার। অপরদিকে দেশের তুলনায় খরচ বেশি পড়ায় ভারতের চাল আমদানিতে আগ্রহী নন ব্যবসায়ীরা। তখন কম্পিটিশন করে যখন ধান কিনতে যায় অটোমেটিক ধানের বাজারটা বাড়ে। তো ধানের বাজার যখন বাড়ে চালের বাজারটা বাড়ে। যেগুলো কর্পোরেট আছে, অনেকগুলি কোম্পানি বাংলাদেশে যত বড় বড় কোম্পানি তাদের মার্কেট আছে, যাদের অটো রাইস মিল আছে, তাদেরও আপনার কম্পিটিশন দিয়ে ধান কিনে। যে ইন্ডিয়া থেকে বা অন্যান্য দেশের থেকে মাল নিয়ে আসলে সেই তুলনায় আমাদের চালের বাজারটা আরও কম বিনিময়ে। এদিকে এনবিআর ৫ লাখ টনের বেশি চাল আমদানির অনুমোদন দিলেও আমদানি হয়েছে মাত্র ১১,০০০ টন। শুল্ক কমানোর পরও কেন এই আগ্রহ? তাহলে কি বাস্তবতা না বুঝেই বাণিজ্য বিভাগ ও ব্যবসায়ীরা দাম কমাতে শুল্ক কমানোর দাবি জানিয়েছিলেন? তারা কিন্তু এক্সামশনটা এনবিআরকে দিতে বলছে। এনবিআর এক্সামশনটা দিয়ে দিছে। এটা কিন্তু ব্যবসায়ীদের চাওয়ার আগেই দিছে, এবং তখন এটা এক্সামশন দিতে দিতে আন্তর্জাতিক বাজারে বিশেষ করে ভারত সহ আমরা যেগুলো যে জায়গা থেকে নিয়ে আসি সেগুলো জায়গায় চালের দাম তারা বাড়িয়ে ফেলছে। সরকারি পর্যায়ে এটা চেষ্টা করতে হবে যে কোন বন্ধু রাষ্ট্রে দেন দরবার করে চালটা তুলনামূলক কম দামে আনা যায়। রাজস্ব ছাড়ের পরেও দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সদিচ্ছার অভাব দেখছেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। বলছেন, সরকারের রাজস্ব ছাড়ে পাওয়া অর্থে নিজেদের পকেট ভারী করছেন ব্যবসায়ীরা, কিন্তু এর তদারকির দায়িত্ব কার? আমদানিকারকরা, তার সাথে আপনার পাইকারি থেকে শুরু করে ব্যবসায়ীরা সম্ভবত এই মেসেজটা এখনও নেয় নাই। হয়তো বা চাপ সৃষ্টি যদি না নিতান্ত প্রয়োজন মনে হয় যে আর হচ্ছে না, তখন হয়তো গভর্নমেন্ট নানা অন্যভাবে যাবে। বর্তমানে এক মৌসুমে সরকারি গুদামে চালের মজুত সক্ষমতা নেমেছে মাত্র ৮ লাখ টনে। অপরদিকে চাল মজুত করায় প্রতিযোগিতায় নেমেছে কর্পোরেট কোম্পানিগুলো, যার ফলে চাহিদার তুলনায় চালের উৎপাদন বেশি হওয়ার পরেও চালের দাম নিয়ন্ত্রণ সরকারের হাত ফসকে ব্যবসায়ীদের হাতেই থেকে যাচ্ছে বলে মত সংশ্লিষ্টদের। মাজহার মাহবুব, এখন, ঢাকা। সাতক্ষীরায় প্রথমবার বিনা ১৭ জাতের পরীক্ষামূলক চাষে সফলতা মিলেছে। নতুন জাতের এ ধান আবাদে সার পানি কম লাগছে, কাটাও যাচ্ছে আগে ভাগেই। উন্নত গুণাগুণ সম্পন্ন ও খরা সহিষ্ণু হওয়ায় কৃষকের কাছে জনপ্রিয় হচ্ছে বিনা ১৭। সাতক্ষীরা থেকে আহসান রাজীবের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। মাঠ জুড়ে দোল খাচ্ছে বিনা ১৭ জাতের ধান। চলতি বছর প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে সাতক্ষীরা জেলার বেশ কিছু এলাকায় চাষ করা হয় এই ধান। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উপকেন্দ্র সাতক্ষীরার পরিচালিত গবেষণা ও সম্প্রসারণের অংশ হিসেবে এসব ধানের চাষ হচ্ছে। তালা উপজেলার কুমিরা ইউনিয়নের দাঁতপুর গ্রামের কৃষকরা এবারই প্রথম চাষ করেছেন সুফলা এই জাতের ধান। চাষিরা বলছেন, উঁচু জমিতে চাষ করা এই ফসলে সার ও সেচ প্রায় ৩০% কম লেগেছে। এছাড়া চাষ করার ১১৫ দিন পরেই ঘরে তুলতে পারছেন তারা। একই সঙ্গে প্রতি একর জমিতে উৎপাদন হয়েছে ৬০ থেকে ৬৫ মণ ধান, যা কৃষকের কাছ থেকে বীজ হিসেবে ক্রয় করছে বিনা। এই ধান চাষ করে আমি লাভবান, কেননা এ লাভবান এই জন্যই অল্প টাইমে এত ফলন আমরা আগে কখনো কল্পনাও করিনি। বিঘা প্রতি আমাদের ৪২ শতকের বিঘায় ৩০ থেকে ৩২ মণ ধান পাচ্ছি। খরচ দিতেছে অন্য ধানের থেকে 3 ভাগের 2 বা 1 ভাগ বাঁচে,
সার কম লাগে, ইউরিয়া কম লাগে। সংশ্লিষ্ট বিজ্ঞানীরা বলছেন যৌথ গবেষণায় অনেকগুলো বৈশিষ্ট্যের সমন্বয়ে বিনা ধান 17 উদ্ভাবন করা হয়েছে। এটি স্বল্পমেয়াদী জাতের হওয়ায় ধান কাটার পর একই জমিতে রবি শস্য হিসেবে চাষ করা যায় সরিষা, মসুর ডাল, আলু। এতে বাড়তি ফসল উৎপাদনের পাশাপাশি আয় বাড়বে কৃষকদের। বিনা ধান 17 অনেক সুন্দর হয়েছে, ভালো ফলন হয়েছে। একইভাবে আমরা এই প্রকল্পের মাধ্যমে প্রায় 700 টন বীজ ক্রয় করব এবং এগুলো কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ করার উদ্যোগ রয়েছে। কৃষকরা আসলেই ভালো ফলন পাচ্ছে, যেগুলো এই আর্থিক উন্নয়নের জন্য এই বিনা ধান 17 একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটা পানি কম লাগে, এটা সার কম লাগে, সময় কম লাগে, কিন্তু ফলন দেয় অত্যন্ত বেশি, অনেক বেশি। নতুন এই ধানের জাত খরা সহিষ্ণু হওয়ায় খুলনা, যশোর, সাতক্ষীরা অঞ্চলের উঁচু ও মাঝারি উঁচু জমিতে এই ধানের চাষ সম্ভব বলছেন বৈজ্ঞানিক কর্মকর্তারা। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। ফেনীতে 562 কোটি টাকা ব্যয়ে মুহুরী সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলেও সুফল পাচ্ছেন না কৃষক। প্রকল্পের আওতায় ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে জমিতে দেওয়া হয় সেচের পানি আর প্রিপেড মিটার ব্যবস্থায় মূল্য পরিশোধ করতে হয় কৃষকদের। তাদের অভিযোগ, আগের চেয়ে এই পদ্ধতিতে বেড়েছে খরচ, যদিও এই বিষয়ে সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ। বিস্তারিত সোলেমান তালিমের প্রতিবেদনে। গত বছর আগস্টে বন্যায় ফসলের মাঠে বুক পরিমাণ পানি থাকলেও এখন শুকিয়ে জৌচির। পানির অভাবে ফসল আবাদ করতে পারছেন না কৃষক। শীতের এমন দুরবস্থা নিরসনে এডিবির 562 কোটি 69 লাখ টাকা অর্থায়নে বিগত সরকার বাস্তবায়ন করেছিল মুহুরী সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প। কথা ছিল বৈদ্যুতিক পাম্পের সাহায্যে ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে খাল থেকে জমিতে সেচের পানি সরবরাহ করা হবে। এতে কৃষকের খরচ হবে কম। কিন্তু মাঠে গিয়ে দেখা যায় উল্টো চিত্র। অবকাঠামোর অস্তিত্ব ঠিক থাকলেও পানির সরবরাহের অধিকাংশ পাম্প বসানো পয়েন্ট অকেজো। কোথাও নেই বৈদ্যুতিক ট্রান্সমিটার, আবার কোথাও নেই মিটার। কারণ নাই, অমুক নাই, সমুক নাই, মোটর নষ্ট কিছু এরকম নানা রকম ইয়া করিয়া আমরা ঠিক মতো পানিটা দেয় না। পানিলে পানির পাবে আন্ডা বা রোয়ার উচারিয়েন না, যে সারাটা বাধা খাইলে পানি দিবে চাইবে, এটাতে বিরক্তজনক, এই কারণে মানুষ যাইতেছে না। যদি চালু করে দে সবাই রোয়ার হইয়া। স্থানীয় কৃষকদের অভিযোগ, এই প্রকল্পে হয়েছে সাগর চুরি। কৃষকের স্বার্থের কথা বললেও হয়েছে উল্টো। তেলের পাম্পে সেচ দিলে যে খরচ হতো প্রিপেড মিটার ব্যবস্থায় খরচ তার চেয়ে বেশি। 1000 টাকা দিয়ে যে পানিটা পাই, তখন আমরা এর থেকে ডাবল পাইতাম 1000 টাকা দিয়ে পানিটা। তা আমাদেরকে এত হাজার কোটি টাকা খরচ করে সরকার দিল, এটা আমাদের কি প্রয়োজন আসতেছে? কোনো কাজে আসতেছে না আমাদের। পানি ব্যবস্থাপনা ফেডারেশন বলছে কৃষক এই প্রকল্পের সুফল পাচ্ছে না। 800-র অধিক পাম্পের বেশিরভাগ অকেজো। কৃষি কর্মকর্তারা বলছেন দ্রুত সেচ ব্যবস্থা সচল করতে না পারলে প্রভাব পড়বে আবাদে। 200-250 পাম্প হয়েছে কিনা, যা হয়েছে এখনো পর্যন্ত সচল না, সবগুলো সচল না। মোটামুটি কৃষক এর থেকে অদ্যাবধি কোনো বেনিফিট পাচ্ছে না। সবগুলো এরিয়াতে বীজ বিতরণ করেছি এবং কৃষক আগ্রহী ধান লাগানোর জন্য, কিন্তু যথাসময়ে সেচের ব্যবস্থা হচ্ছে না, এই জন্য বিষয়টা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে চলতি বছরের আগস্ট সহ কয়েক দফার বন্যায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে প্রকল্পটি। পুনরায় যন্ত্রপাতি মেরামত করে সেচের আওতায় আনার কাজ চলছে। মাঠ পর্যায়ে আমাদের মেরামত কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে আমরা প্রায় 100টি স্কিমটি সচল করতে সক্ষম হয়েছি। আরও প্রায় 250টি স্কিমে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আমরা খুব দ্রুত আমাদের কার্যক্রম শেষ করার চেষ্টা করছি। 2015-16 অর্থ বছরে ফেনীতে মুহুরী সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়, শেষ হয় 2024-এর জুনে। ফেনীর 5টি উপজেলা ও চট্টগ্রামের মিরসরাই উপজেলার 18,000 হেক্টর জমিতে সেচ দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল। 534 কিলোমিটার দৈর্ঘ্যের ভূগর্ভস্থ পাইপলাইনের মাত্র 130টি পাম্প বসানোর পয়েন্ট চালু রয়েছে। এখন ফেনী। শীত মৌসুমে চারপাশে বাজছে বিয়ের সানাই। যৌথ জীবনের গল্প রাঙাতে কেনাকাটা, সাজসজ্জা, আপ্যায়ন কোনো কিছুই বাদ পড়ছে না। দিনে দিনে বেড়েছে বিয়ের আয়োজন ও অর্থনীতির পরিধি। ব্যবসায়ীরা বলছেন মৌসুম ঘিরে ব্যস্ততা বাড়লেও মূল্যস্ফীতির চাপে ছোট হচ্ছে কেনাকাটার ফর্দ। অর্থনীতিবিদরা বলছেন বিয়ের সঙ্গে বাণিজ্য যুক্ত হলেও আয়োজনে পুরনো রীতি যেন থাকে অমলিন। বিস্তারিত সাজিদ আরাফাতের প্রতিবেদনে। পৌষের শীতের সন্ধ্যায় নেমন্তন্নের পসরা, যুগল জীবনের পথ চলার গল্পে সামিল হওয়ার ব্যাকুলতা।
মৌসুমের হাওয়ায় বিয়ের সুবাস, শীতসোহাগী বাঙালির ঘরে ফুটছে বিয়ের ফুল, বাজছে বাদ্য সানাই। বিয়ের আচারে লেগেছে বৈশ্বিক হাওয়া, তাতে ব্যাপ্তি বেড়েছে আনুষ্ঠানিকতায়, ফর্দে যোগ হয়েছে নতুন উপকরণ, সাজ সরঞ্জাম। বিয়ে, বাগদান, গায়ে হলুদ কিংবা বৌভাত, উৎসবের আয়োজন ঘিরে চাঙা হয় বাণিজ্য। বেনারসি থেকে শেরওয়ানি, স্বর্ণালঙ্কার, বরকনের সাজসজ্জা আর আপ্যায়ন ঘিরে অনুষঙ্গের শেষ নেই। কিন্তু তাতে কি ঝাপটা লাগেনি মূল্যস্ফীতির বৈরী হাওয়ার? এখনকার সময় হচ্ছে কি যে বিয়েটা থেকেও না আপনার সারাউন্ডিং যে খরচ যেগুলো অ্যাড হচ্ছে, ফটোগ্রাফি হোক, তারপর হচ্ছে আপনার ডেকোরেশন হোক, ইভেন্ট ম্যানেজমেন্টে যেগুলো হচ্ছে, এগুলো এখন এক পর্যায়ে এখন বিলাসিতা পর্যায়ে চলে গেছে। বানাটার প্রাইস হচ্ছে সর্বনিম্ন হচ্ছে আপনার 2000 থেকে 8000 পর্যন্ত সর্বোচ্চ, আর সেলের ক্ষেত্রে আপনার 5000 থেকে 50000 পর্যন্ত সেল। সব কিছুরই দাম বাড়তি, তো প্রচুর পরিমাণ বাজেট নিতে হইতেছে আদার সাইডে। স্বর্ণের চাকচিক্য ছাড়া বিয়ে যেন কল্পনাতীত, গহনার আভিজাত্যে কোণে পায় বাড়তি সৌন্দর্য। কিন্তু ঊর্ধ্বগতির বাজারে গহনার তালিকা ছোট হচ্ছে খানিকটা। আগে একটু বড় ভরির মধ্যে কেনা হতো, আর এখন দাম যেহেতু বেড়েছে ছোটর মধ্যে কেনা হচ্ছে। বিয়ের সিজনে টুকটাক কেনাবেচা হচ্ছে, মানে আগে যেরকম ছিল সেই তুলনায় কিছুটা কম। বিয়ে বাণিজ্যের কারিগর বাড়ছে দিন দিন, নানা পেশার মানুষের জীবিকার পরিসর বাড়িয়েছে বিয়ে। যৌথতার গল্প ঘিরে তাই অঙ্ক কষছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। দেশের বাজার সম্পর্কে আমার ততটা ধারণা নাই, তারপরেও যে টাকা আমি বাজেট নিয়েছি তো হচ্ছে না আর কি। বিয়ে পারপাসে বেনারসি আমাদের মানে সব রকম, আপনি চাইলে 5000 থেকে শুরু করে আমাদের কাছে 50-60 টাকা পর্যন্ত পিওর রিয়েল বেনারসি, যেটা কেউ চায় যে আমি যেমন অনেক বড় বড় সেলিব্রিটিরা আমাদের এখান থেকে নিয়ে যায়। আনন্দ আয়োজনের নেমন্তন্নে থাকে নানা পদের পসরা। অতীতে বাড়ির উঠোনের এই আহার আয়োজন গড়িয়েছে কমিউনিটি সেন্টারে। আপ্যায়নের ভিন্নতার সাথে বেড়েছে ব্যয়ও। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ধরেন যে আগে যে প্রোগ্রামটা 400 লোকের হতো সেটা এখন 200 লোকের করতেছে। গেস্টের পরিমাণটা তারা কমায় নিয়ে আসছে। আমি জানি না এটা নানান রাষ্ট্রীয় কারণেও হইতে পারে। ভাড়া কত, আবার ওই খাবারের কত, আমি এগুলি আর এখন বুঝতে চাই না। তারা এখন ওই প্যাকেজ কথাই চিন্তা করে। বিয়ের অর্থনীতির পরিধি বাড়ছে দিন দিন। ডেস্টিনেশন ওয়েডিং, ওয়েডিং প্ল্যানার, ইভেন্ট অর্গানাইজার আর ছবির কবিরা পরিসর বাড়িয়েছেন নিজেদের। ক্যামেরার লেন্সে বন্দি রাখার প্রাণান্ত এই চেষ্টায় কর্মসংস্থান আর আর্থিক সচ্ছলতা এসেছে তরুণদের। ঢাকার বাহিরে বেশি নক পাচ্ছি ইদানিং, কিন্তু নর্মালি আমরা হচ্ছে ঢাকাতেই ম্যাক্সিমাম সার্ভিস দিয়ে থাকি। আর মিডল ক্লাস ফ্যামিলির যারা আছে তারা অনলি ফটোগ্রাফিটা বেশি চুজ করতে চায়, আর যারা একটু পশ আছে তারা হচ্ছে কম্বো নিচ্ছে। যখন আরও সময় যাবে ওয়েডিং ফটোগ্রাফিটা ইন্ডাস্ট্রিটা আরও বড় হবে, মানুষ দেখবে। যৌথ জীবনযাপনের সামাজিক স্বীকৃতি বিয়ে। কালের বিবর্তনে বিয়ের আনুষ্ঠানিকতায় এসেছে নানা পরিবর্তন। সামাজিক রীতিনীতির বাইরে গুরুত্ব পাচ্ছে বিয়ের বাণিজ্যিকীকরণ। অর্থনীতিবিদরা বলছেন বিয়ের বাজারের সঙ্গে যুক্ত হয়ে অনেকেই আর্থিকভাবে সচ্ছল হচ্ছেন ঠিকই, তবে বিয়ের যে আদি ও অকৃত্রিম রূপ রয়েছে সেটি যেন এই স্রোতে হারিয়ে না যায়। সামাজিক দিক থেকে দেখি এবং পারিবারিক দিক থেকে দেখি, তাহলে আমি মনে করব যে এটার মধ্যে একটা বাণিজ্যিকীকরণ হয়েছে এবং এটার মধ্যে আগে যেরকম একটা প্রাণ ছিল, পারিবারিক প্রাণ, তারপরে আমরা যে পাড়ায় মহল্লায় মানুষ হয়েছি তার যে একটা প্রাণ, সেই প্রাণটা আর নেই। বিয়ের সামাজিকতায় বাণিজ্যের নানা দিক যুক্ত হলেও সবার আশা আয়োজনের ভিন্নতায় যেন হারিয়ে না যায় পুরনো চল, আর অমলিন থাক একান্নবর্তী উৎসবের ছোঁয়া। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। চলে গেলেন খ্যাতিমান ও বর্ষিয়ান অভিনেতা প্রবীণ মিত্র। রোববার রাত 10:30টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ বাদ-জোহর বিএফডিসিতে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে তাকে। বিস্তারিত আতার নিয়নের প্রতিবেদনে।
পায়ের অসুখে গেল 13 দিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শারীরিক নানা জটিলতার সাথে লড়ে অবশেষে হার মানলেন নবাব সিরাজউদ্দৌলা চরিত্রে অভিনয় করা বর্ষিয়ান অভিনেতা প্রবীণ মিত্র। রোববার রাত 10:30টায় না ফেরার দেশে পাড়ি জমান গুণী এই অভিনেতা। দীর্ঘ 5 দশকে চলচ্চিত্র জগতে তিনি 400-এর বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। 1971 সাল থেকে শুরু করে 2021 সালে তার সর্বশেষ ছবি প্রকাশ পেয়েছে। এ সময় তিনি আজীবন সম্মাননা সহ পেয়েছেন একাধিক জাতীয় পুরস্কার। তার মৃত্যুতে শোকাহত চলচ্চিত্রাঙ্গন। চলচ্চিত্রের মানুষের অভিভাবক ছিলেন তিনি। সহশিল্পীদের কাছে তিনি ছিলেন এ জগতের ধ্রুবতারা। হসপিটাল থেকে জাস্ট মগবাজারে গেলাম, প্রবীর দাকে নিয়ে গল্প হচ্ছিল, কথা হচ্ছিল, অঞ্জন আপার মিলাদ নিয়ে কথা হচ্ছিল, কিন্তু এরই মধ্যে আরেকটি শোক আমাদেরকে আল্লাহ তাআলা দিবে এটা আমরা ভাবতে পারি নাই। প্রথম ছবি থেকে তার সাথে সম্পর্ক, হাতে পায়ে ধরে অভিনয় ভুল হতো সেটাই শিখিয়েছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে বাদ জোহর বিএফডিসিতে হবে প্রবীণ মিত্রের জানাজা। এরপর অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। ওনার নামাজে জানাজা এফডিসির মসজিদে অনুষ্ঠিত হবে, আর বাদ জোহর অনুষ্ঠিত হবে, এবং ওখান থেকে আমরা চ্যানেল আইতে একটা বোধহয় অনুষ্ঠান হবে, ওখান থেকে তারপরে আমরা আজিমপুর কবরস্থানে ওনাকে দাফন করব। বর্ষিয়ান এই অভিনেতার মৃত্যুতে যে স্থান শূন্য হয়েছে তা কখনোই পূরণ হবার নয় বলছেন শুভাকাঙ্ক্ষীরা। আতাউন নিয়ন, এখন, ঢাকা। এখন সকালে নিচ্ছি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন সকাল। ধামরায় শীতকালীন সবজির বাম্পার ফলন পেয়েছেন চাষিরা। চাহিদা থাকায় মিলছে ভালো দামও। তবে কিছু জমিতে পোকার আক্রমণে লোকসানে পড়েছেন কেউ কেউ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রচেষ্টায় সবজিতে লাভবান হওয়ার প্রত্যাশা কৃষকদের। হুমায়ুন কবিরের প্রতিবেদনে বিস্তারিত। বিস্তীর্ণ সবুজের মাঝে উকি দিচ্ছে বেগুনি ফুল, তার মাঝে থোকায় থোকায় ঝুলছে শিম, আর এগুলো বস্তায় বন্দি করতে ব্যস্ত সময় পার করছেন ধামরাইয়ের কৃষকরা। একই চিত্র বেগুন, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া ও ফুলকপির ক্ষেতে। এবার ধামরাইয়ের প্রায় 2500 হেক্টর জমিতে আবাদ করা হয়েছে এসব সবজি। চাষিরা জানান প্রতিদিনই মাঠ থেকে এই ফসল তোলে স্থানীয় বাজারের পাশাপাশি পাঠানো হচ্ছে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায়। চাহিদা থাকায় ভালো দামও পাচ্ছেন তারা। এই বছর কপি হওয়ার ইচ্ছা ছিল না, মানে বৃষ্টির নিগে, কিন্তু পরে আল্লাহ দিল খুব কপি হয়েছে। কপি 80 থেকে 50 পর্যন্ত বেঁচে শেষ দিবে নিছি। আমি ধুন্দুলমতি ভালো ফলন হয়েছি আর কি, আমি এখন ভালো খুশি রাখতে আমার। ভাম্পার ফলন হয়েছে, আমরা কৃষকরা অনেক লাভবান হচ্ছি এবং অনেক টাকা দামে বিক্রি করতে পারতেছি। এদিকে কোনো কোনো জমিতে দেখা দিয়েছে বিভিন্ন পোকার আক্রমণ, ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা কৃষকদের। পানি দিছি, সার দিবেছি, অনেক খাটনি পানছি, কত সার দিবেছি, বিষ দিবেছি, পানিও দিলাম, তা তো কিচ্ছু কয় না। বিষমুক্ত সবজি চাষ ও চাহিদা মেটাতে বছর জুড়েই সবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানায় কৃষি অধিদপ্তর। কিছু কিছু জায়গায় আমাদের খুবই নগণ্য কিছু জায়গায় আবার পোকার আক্রমণ হয়েছিল, সেগুলো আমরা তাৎক্ষণিক কৃষকদেরকে পরামর্শ দিয়েছি যেন ওই জমিটাতে ওই সবজিটা চাষ না করে অন্য সবজি আগামী বছর ওনারা চাষ করবেন এবং আরেকটু সময় পরিবর্তন করে আগাম চাষাবাদটা করবেন। সাম্প্রতিক বছরগুলোতে মিশ্র পদ্ধতিতে একই সঙ্গে একাধিক সবজি চাষেও ঝুঁকছে কৃষকরা, ফলে বছর জুড়েই শাকসবজি সরবরাহের অন্যতম উৎস হয়ে উঠেছে এ অঞ্চল। হুমায়ুন কবির, এখন, ধামরাই। জামালপুরে সরিষা ফুলের হলুদ রঙে ভরে উঠেছে দিগন্ত জোড়া ফসলের মাঠ। মৌমাছির দল গুনগুন শব্দে মধু সংগ্রহ করে জমাচ্ছে মৌবাক্সে, যেখান থেকে মধু সংগ্রহ করছেন মৌচাষিরা। বিস্তারিত সহকর্মী জুয়েল রানার প্রতিবেদনে। দীর্ঘ 12 বছর ধরে মধু আহরণ করেন মোহাম্মদ শফিকুর ইসলাম বাবুল। বছরের 6 মাসই মৌবাক্স নিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ান। মাত্র 4টি মৌবাক্স দিয়ে শুরু করা বাবুলের খামারে এখন রয়েছে 150টি বাক্স। চলতি মৌসুমে সব খরচ বাদ দিয়ে 7 থেকে 8 লাখ টাকা লাভের আশা তার। বক্স বর্তমানে আছে 150,
তাই পুরা বাক্স কালেকশন করতে পারি নাই, তো আমরা অর্ধেক বাক্সের মতো কালেকশন করছি। তো আমাদের আল্লাহর রহমতে প্রায় 4 মনের উপরে মধু হয়েছে। সরিষা ক্ষেতের পাশে শত শত মৌবাক্স স্থাপন করে বিশেষ পদ্ধতিতে মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষীরা। সংগৃহীত মধু স্থানীয়রা কেনেন 300 থেকে 400 টাকা কেজি দরে, আর বড় কোম্পানিগুলো পাইকারিতে কেনে 300 টাকা দরে। বক্সগুলা খুলে বক্সের থেকে ফ্রেমগুলা বের করে মাছি সরায়ে ওইটা নিয়ে ওই মেশিনে দেই, দিয়ে ওইখান থেকে বাতাসের মাধ্যমে আমাদের মধুটা বের হয়ে যায়। হাতের স্পর্শ ছাড়াই মধুটা আমরা হারভেস্টিং করতে পারি। আমরা এখান থেকে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যেখানে ফুল পাই সেই জায়গায় চলে যাই আমরা মধুর ওই বক্সগুলো নিয়ে গিয়ে সেখান থেকে আমরা মধু আহরণ করি। বাজার মূল্য এখন আমরা 400 টাকা কেজি বিক্রি করতেছি, পাইকারি 12,000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, কম বেশি এখন, তবে এরপরে মধুর রেট কমে যায়। সরিষা চাষিরা বলছেন সার, বীজ, কীটনাশক, শ্রমিক মজুরি সহ কৃষি উপকরণের দাম বৃদ্ধিতে উৎপাদন খরচও বেড়েছে প্রায় দ্বিগুণ। ভালো দাম পেলে তবেই লাভবান হওয়ার আশা তাদের। খরচ হয় অনেক, যদি মানে সার আগে সারের দাম আসছিল কম, এখন সারের দামটা বেশি। বীজ মনে করেন আগে হয়তো দেওয়ার লাগে নাই, সরিষা ক্ষেত্রে বীজ দেওয়ার লাগে নাই, এখন 2 থেকে 3 বার করে বীজ দেওয়ার লাগে। ডোবা জমিন তো পানি মনে করেন সব সময় থাকে, কার্তিক আগুন মাসে পানি ছাড়ে, সরিষা বুনি 5-7 হাজার টাকা খরচ হয় 1 বিঘাতে। আমাদের সার্ভিস দিতে কষ্ট হয়ে যায়, কারণ এখন যে সার্ভিস দেওয়া হয় এই সার্ভিসে মনে হয় এই ফসলে লাভ তুলতে পারবো না। এবছর সরিষার আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। পাশাপাশি মৌচাষীরা মধু সংগ্রহ করতে গিয়ে যাতে কোনো সমস্যায় না পড়ে সে লক্ষ্যে স্থানীয় উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। এবছর জামালপুর জেলায় সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ছিল 47,285 হেক্টর, অর্জিত হয়েছে 41,550 হেক্টর। গত বছরের তুলনায় আবাদ বৃদ্ধি পেয়েছে 385 হেক্টর। কৃষি বিভাগের সকল স্তরের কর্মকর্তাগণ মাঠে কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে যাচ্ছেন। জামালপুরের সরিষা মাঠে স্থাপন করা হয়েছে 7,820টি মৌবাক্স, যা থেকে এখনো পর্যন্ত সংগৃহীত মধুর পরিমাণ 12 মেট্রিক টন। এখন জামালপুর। মেহেরপুরে পৌষের শেষ ভাগে এসে বাড়ছে শীতের তীব্রতা, ভোরে থাকছে অতিরিক্ত কুয়াশার দাপট, এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। এই বিষয়ে মেহেরপুর থেকে শীতের বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, শীতের দাপট দিন দিন বেড়ে চলেছে, এই পরিস্থিতিতে ছিন্নমূল মানুষদের কি পরিস্থিতি জানাবেন? নাফি, আপনাকে জানিয়ে রাখি, আজ সকাল 6টায় মেহেরপুর চুয়াডাঙ্গা এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.4 ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল বা পরশু চাইতে তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের দাপট কিন্তু একটু কমেনি। আমি যদি আপনাকে বলি, আমি এই যে দাঁড়িয়ে আছি, প্রচন্ড শীত, আর সাথে উত্তরের হিমেল হাওয়া কিন্তু জনসাধারণকে একেবারে অতিষ্ঠ করে তুলছে। এর পাশাপাশি সারাদিনই থাকছে কুয়াশার দাপট, বিশেষ করে সূর্যের দেখা পেতে পেতে অনেক সময় 12টা বা দুপুর গড়িয়ে যাচ্ছে। 12টার পরে সূর্যের দেখা মিললেও তার দাপট কিন্তু খুব একটা থাকছে না, কারণ সূর্যের যে তাপ সেটি কিন্তু খুব যে একটা মানুষের কাজে আসছে বা শীত নিবারণ করছে এটি কিন্তু এমনটা কিন্তু হচ্ছে না। নাফি, আবার আপনাকে আমি জানিয়ে রাখি, শীতের কারণে কিন্তু সবচাইতে বেশি বিপাকে রয়েছে সাধারণ যারা নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষ, যারা রিক্সা চালক, ভ্যান চালক, এরা, কারণ একদিকে এদের যেমন শীত নিবারণের ভালো কোনো পোশাক নাই, অন্যদিকে অতিরিক্ত শীতের কারণে কিন্তু রাস্তায় স্বাভাবিক সময়ের চাইতে জনগণের উপস্থিতি একেবারেই কম, যার ফলে তাদের কিন্তু ভাড়া কমে যাচ্ছে, আয় রোজগার কমে যাচ্ছে, এতে করে তারা কিন্তু এক ধরনের সংকটের মধ্যে পড়ে যাচ্ছে। একদিকে যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে ইনকাম কমে যাওয়া, সব মিলিয়ে তারা কিন্তু চরম সংকটের মধ্যে পড়ে যাচ্ছে দিন দিন। আবার আবহাওয়া অফিস বলছে সামনের সপ্তাহে বা জানুয়ারি মাস জুড়েই কিন্তু শীতের দাপট চলবে এবং এই সময় অন্তত 3 থেকে 4টা শৈত্যপ্রবাহ বা মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। তাই সাধারণ মানুষ কিন্তু এক ধরনের সংকটের মধ্যে পড়ে যাচ্ছে। আবার অতিরিক্ত শীতের কারণে ঠান্ডা জনিত যে সমস্ত রোগ সেটি কিন্তু দিন দিন বাড়ছে, বিশেষ করে ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া, হাঁপানি সহ বিভিন্ন ধরনের রোগ নিয়ে কিন্তু মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি হচ্ছে, যার ফলে হাসপাতালেও কিন্তু রোগীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। তাই চিকিৎসকরা পরামর্শ দিচ্ছে বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ এবং বৃদ্ধ মানুষ, এদের কিন্তু শীত থেকে
সাবধানে থাকার পরামর্শ দিচ্ছে। বিশেষ করে অতিরিক্ত শীতের কারণে শিশুদেরকে গরম কাপড় পরাতো বা এই ধরনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। নাফি, এই ছিল মেহেরপুর থেকে শীত পরিস্থিতির সর্বশেষ। মেহেরপুর থেকে শীতের পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। এখন সকালে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছে কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন সকাল। এবারে দেশের বাইরের খবর। স্মরণকালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বৈরী আবহাওয়ায় তুষারপাতের সঙ্গে তীব্র তুষারঝড় ও ভারী বৃষ্টিপাতের ঝুঁকিতে দেশ দুটি। ইতিমধ্যে টানা তুষারপাতে বন্ধ হয়ে গেছে দুই দেশের বেশ কিছু বিমানবন্দরের কার্যক্রম। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে এরই মধ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। তীব্র শীতে কাঁপছে যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঞ্চল। আবহাওয়াবিদরা বলছেন, চলতি দশকের সবচেয়ে ভয়াবহ তুষারঝড় ও বৈরী আবহাওয়ার কবলে পড়তে যাচ্ছে দেশটির 7 কোটিরও বেশি বাসিন্দা। 2011 সালের পর যুক্তরাষ্ট্রের সবচেয়ে শীতলতম মাস হতে যাচ্ছে জানুয়ারি। এরই মধ্যে কেন্টাকি, মিসৌরি, মিসিসিপি, ফ্লোরিডা ও ভার্জিনিয়া সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। প্রচণ্ড ঠান্ডার মধ্যে বৃষ্টি ও ভারী তুষারঝড়ে থমকে আছে জনজীবন। কানসাস ও ইন্ডিয়ানার কিছু অংশে 8 ইঞ্চি এবং ভার্জিনিয়ায় 12 ইঞ্চি পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বৈরী আবহাওয়ায় বাতিল হয়ে গেছে বহু ফ্লাইট। আবহাওয়াবিদদের মতে, আর্কটিকের চারপাশে সঞ্চালিত ঠান্ডা বাতাস ক্রমেই পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এতে কয়েক কোটি মার্কিন নাগরিক রেকর্ড নিম্ন তাপমাত্রার কবলে পড়বেন বলেও আশঙ্কা করা হয়। There's a number of warnings and advisories that are out right now for the Northwest. We've got winter storm warnings across the mountains of the Cascade Ranges. There's coastal flood advisories for the coast. There's high wind warnings. এদিকে যুক্তরাজ্য তাপমাত্রা বইছে হিমাঙ্কের নিচে। তীব্র তুষারপাতে মধ্য ও উত্তর ইংল্যান্ডের পাশাপাশি ওয়েলস জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। বেশ কিছু অঞ্চলে বরফ গলে দেখা দিয়েছে বন্যা। রাস্তায় বরফ জমে ব্যাহত হচ্ছে যানবাহনের চলাচল। ভারী তুষারপাতে ম্যানচেস্টার ও লিভারপুল বিমানবন্দরের রানওয়ে বন্ধ করে দেয়া হয়। তুষারপাতের কারণে ফ্লাইট ওঠানামা করতে পারছে না। উত্তর ইংল্যান্ডের কিছু অংশে 12 থেকে 15 ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়। বৃষ্টি ও তুষারপাতে বিপর্যয়ের মুখে পড়েছে চীন ও দক্ষিণ কোরিয়ার বাসিন্দারাও। চীনের উত্তর পূর্বাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়ার অন্তর্গত হুলুনবুইর শহরে তাপমাত্রা বইছে -40 ডিগ্রি সেলসিয়াসের নিচে। তীব্র ঠান্ডায় অনেকেই বাইরে বের হতে পারছেন না, ফলে থমকে গেছে জনজীবন। বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তানভীর জনি, এখন বিশ্ব। উদ্বোধনের আগেই সমালোচনার মুখে কিউবার সবচেয়ে উঁচু ভবন টরে K23 হোটেল কর্তৃপক্ষ। তীব্র অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা দেশটিতে বড় এই প্রকল্পকে বিলাসিতা বলছেন স্থানীয়রা। যদিও সংশ্লিষ্টরা বলছেন, ক্যারিবীয় দেশটির পর্যটন খাতকে চাঙা করতে এই উদ্যোগ। বিস্তারিত উজ্জ্বল হাফিজের প্রতিবেদনে। এক পাশে অট্টালিকা, অন্য পাশে যেন বিধ্বস্ত জনপদ। কিউবার রাজধানী হাভানার প্রাণকেন্দ্রে দেখা মিলবে এমন বাস্তবতার। প্রাকৃতিক দুর্যোগ, জ্বালানির ঘাটতি, মুদ্রাস্ফীতি, দেশব্যাপী ব্ল্যাকআউটে ধুঁকছে ক্যারিবিয়ান দেশটির অর্থনীতি। এমন পরিস্থিতিতে উদ্বোধনের অপেক্ষায় দেশটির সবচেয়ে উঁচু ভবন টরে K23 হোটেল। কোটি পেসো খরচ করে মেগা এই প্রকল্প বাস্তবায়নকে নিতান্তই বিলাসিতা বলে ক্ষোভ ঝাড়ছেন স্থানীয়রা। ঔপনিবেশিক ভবন সংস্কারের পাশাপাশি বিপুল এই অর্থ নিম্ন আয়ের মানুষদের সহায়তা করা যেত বলে মত তাদের। Y también teniendo en cuenta que la situación en el país en los últimos años con el turismo no ha sido muy favorable por la pandemia y por otras cuestiones, la construcción de ustedes realmente yo no veo que sea algo necesario, pero bueno, el país toma sus decisiones. Y para mí sigue siendo una falta de respeto. Deberían haber hecho o ayudado a hacer muchas casas y no un hotel cuando hay tantos en Cuba cerrados. Desde el punto de vista económico, difícil. Me parece que la mayoría, no vamos a decir todos, la mayoría. Y claro, para las personas de bajos ingresos. এদিকে বিলাসবহুল এই হোটেলের কারণে আধুনিকায়নের পাশাপাশি দেশটির পর্যটন খাত আরও চাঙ্গা হবে বলে মনে করছেন পর্যটন বিশেষজ্ঞরা। Que cambia la imagen de La Habana.
pero la cambia para modernidad, porque la imagen de La Habana está estancada. 505 ফুট উচ্চতার বিলাসবহুল এই হোটেলটির নির্মাণ কাজ শুরু হয় 2018 সালে। 42 তলা এই ভবনটিতে রয়েছে 565টি 5 তারকা রুম। গেল বছর ক্যারিবিয়ান এই দেশটিতে ভ্রমণ করেছেন 20 লাখেরও বেশি পর্যটক। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব। এখন সকালে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন সকাল। এবারে খেলার খবর। আজ থেকে সিলেট রংপুর ম্যাচ দিয়ে পর্দা উঠছে বিপিএল এর সিলেট পর্বের। বেলা 1:30টায় প্রথম ম্যাচে মুখোমুখি টেবিল টপার রংপুর ও সিলেট। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় মুখোমুখি হবে বরিশাল ও রাজশাহী। বিস্তারিত ফারহান ইসানের প্রতিবেদনে। চায়ের দেশ সিলেটে শুরু হচ্ছে বিপিএল এর দ্বিতীয় পর্ব। প্রথম ম্যাচ ঘিরে দর্শকদের মাঝে ব্যাপক উদ্দীপনা। প্রিয় দলের খেলা দেখতে ভক্তরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করেছেন টিকিট। 6টার থেকে ছেলে ঘুম থেকে উঠে গেছেন যে তাই খেলা দেখতা ও ছেলেরে লইয়া আইছি। আমরা অডিট করতেছি, আমরা এসে দেখছি 5টা থেকে মানুষের উপচে পড়া ভিড়। প্রথম ম্যাচেই টেবিল টপার রংপুরের মুখোমুখি হবে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। 3 ম্যাচে 3 জয় নিয়ে দারুণ ফুরফুরে মেজাজে রংপুর রাইডার্স। খুশদিল শাহ ও স্পিড স্টার নাহিদ রানার বোলিংয়ে বিপর্যস্ত বাকি দলগুলো। নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে সোহানের শিষ্যরা। ঢাকা পর্বে রংপুরের কাছে 34 রানে হারলেও ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে জয় উপহার দিতে চায় সিলেট। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। 3 ম্যাচে 1 জয় ও 2 পরাজয়ে নেট রান রেটে বরিশালের চেয়ে কিছুটা পিছিয়ে রাজশাহী। তবে 3 ম্যাচেই রাজশাহীর নিয়মিত পারফর্মার তাসকিনের দিকে তাকিয়ে থাকবে সবাই। 12 উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। তারকায় ঠাসা ফরচুন বরিশাল নিজেদের প্রথম ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ ও ফাহিম আশরাফের ব্যাটে ভর করে দারুণ জয় পেল। দ্বিতীয় ম্যাচে রংপুরের কাছে অসহায় আত্মসমর্পণ করে 8 উইকেটের পরাজয় বরণ করে। প্রস্তুত সিলেট, প্রস্তুত দর্শকরা। এখন অপেক্ষা বল মাঠে গড়ানোর। ঘরের মাঠে 18,000 সমর্থকদের সামনে জয় দিয়ে আসর রাঙানোর অপেক্ষায় স্ট্রাইকার্সরা। ফারহান ইসান, এখন সিলেট। বিদেশি ক্রিকেটারদের জায়গা দিতে গিয়ে বিপিএলে অবহেলিত দেশি ক্রিকেটাররা রিশাদ হোসেন ও সাব্বিররা বিদেশি লিগে গুরুত্ব পেলেও নিজ দেশে বিপিএলে জায়গা পাচ্ছেন না একাদশে। অথচ অফ ফর্মে থাকা বিদেশি ক্রিকেটারদের নিয়ে একের পর এক ম্যাচ হারছে ঢাকা ক্যাপিটালস। বিস্তারিত রেদন শাওনের প্রতিবেদনে। জমকালো বিপিএলে শেষ হয়েছে ঢাকা পর্বের খেলা। চলতি আসরে রান বন্যায় ভেসেছে মিরপুরের হোম অফ ক্রিকেট। তবে মাঠের খেলা জমলেও এ আসরে যেন অবহেলিত দেশি ক্রিকেটাররা। শুরুটা বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে দিয়ে। শিরোপা ধরে রাখার মিশনে শক্ত দল গড়েছে তামিমের বরিশাল। দলে আছেন 2024 সালে দেশের সর্বোচ্চ উইকেট শিকারী রিশাদ হোসেন। তবে বছর জুড়ে নজরকাড়া পারফর্ম করেও দেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যেন উপেক্ষিত এই লেগ স্পিনার। গেল বছর রিশাদের স্পিনিং ভেলকি নজর কাড়ে বিগ ব্যাশের দল হবার্ট হারিকেন্সের। ড্রাফট থেকে তাকে দলে ভেড়ায় রিকি পন্টিংয়ের দল। তবে নির্দিষ্ট সময়ের অনাপত্তিপত্র না থাকায় শেষ পর্যন্ত রিশাদের বদলি হিসেবে আফগান স্পিনার ওয়াকার সালাম খিলকে দলে নেয় হ্যারিকেন্স। গুঞ্জন ছিল দলের প্রথম সারির ক্রিকেটার হওয়ায় রিশাদকে বিগ ব্যাশের জন্য ছাড়তে রাজি হয়নি ফ্র্যাঞ্চাইজি বরিশালও। পরিকল্পনা এমন যে প্রতি ম্যাচেই তাকে রাখা হবে একাদশে। তবে ঢাকা পর্বের 3 ম্যাচ পার হলেও সুযোগ পাননি গেল টি-20 বিশ্বকাপে টাইগারদের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী। অথচ চাইলে একই সময়ে হারিকেন্সের হয়ে অন্তত 5 ম্যাচে সুযোগ পেতেন তিনি। পরের নামটা সাব্বির রহমান। দেশের ক্রিকেটে হার্ড হিটার নামে যিনি বেশি পরিচিত। সম্প্রতি লঙ্কা টি10 লিগেও 200-র বেশি স্ট্রাইক রেটে খেলেছেন তিনি। দলকে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন করে ফিরেছেন দেশে। তবে বিদেশি লিগে গুরুত্ব পেলেও বিপিএলে নিজ দল ঢাকা ক্যাপিটালসের হয়ে যেন অবহেলিত এই ক্রিকেটার। রিদমে থাকা সাব্বিরের জায়গায় একাদশে সুযোগ পাচ্ছেন আমির হামজা, শুভম রঞ্জন এবং চাতুরাঙ্গার মতো ক্রিকেটাররা। অফ ফর্মে থাকা বিদেশিদের জায়গা দিতে অবহেলিত হচ্ছেন দেশের ক্রিকেটাররা। অথচ চলতি আসরে সর্বোচ্চ 3 ম্যাচ খেলে 3 পরাজয়ের শিকার সাকিব খানের দল ঢাকা। ক্রিকেটের উন্নয়নে অন্য দেশগুলো যখন নিজেদের ফ্র্যাঞ্চাইজি লিগে গুরুত্ব দেয় দেশি ক্রিকেটারদের, তখন ভিন্ন চিত্র বাংলাদেশে। বিদেশিদের খেলাতে দলগুলোর এমন প্রতিযোগিতা যেন পিছিয়ে দিচ্ছে দেশি ক্রিকেটারদের মনোবল। রেদওয়ান শাওন, এখন
এই ছিল এখন সকালের আয়োজনে, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। 7 জানুয়ারি লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া, স্থায়ী কমিটির সঙ্গে সাক্ষাৎ, গণতন্ত্রের পক্ষে কাজের নির্দেশনা। নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো। আমদানিতে শুল্ক প্রত্যাহারের পরও বাড়ছে চালের দাম, কর্পোরেট কোম্পানিকে দুষছেন ব্যবসায়ীরা। কম্পিটিশন করে যখন ধান কিনতে যায় অটোমেটিক ধানের বাজারটা বাড়ে, তো ধানের বাজার যখন বাড়ে চালের বাজারটা বাড়ে। 1000 টাকা মন কিনলো, আর হইলে হচ্ছে গ্রুপ অফ কোম্পানিজগুলো করে কি 1200 টাকা মন কিনে। কেন কিনে তারা? বিয়ের আয়োজনে বৈশ্বিক হাওয়া, ব্যাপ্তি বেড়েছে আনুষ্ঠানিকতায়, উৎসব ঘিরে চাঙা বাণিজ্য। এবং চলে গেলেন শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র, দুপুরে বিএফডিসিতে জানাজা শেষে আজিমপুরে দাফন। নিজের কাজকে অনেক ভালোবাসতেন এবং উনি চলচ্চিত্র ছাড়া, অভিনয় ছাড়া আর জীবনে কোনো কিছু চিন্তা করেন নাই। বাবার পরে যদি তার ভালোবাসা পেয়ে থাকি, স্নেহ পেয়ে থাকি, সেটা আনোয়ার হোসেন, তারপরে প্রবীর মিত্র। শেষ করছে এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।